আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ থাকছে এর তৃতীয় পর্ব। আই বাবু, যাস কোথায়? শুনে যায় দিকে। বাবু এগিয়ে গেল। বাকের ভাই পা ফাঁক করে দাঁড়িয়ে আছেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। বাবু ভয়ে ভয়ে বলল, কি? বাকের সানগ্লাস খুলে কাঁচ পরিষ্কার করতে করতে বলল, কাল সন্ধ্যায় কে এসেছিল তোদের বাসায়? কেউ না। লম্বা করে ফর্সা মতো একটা ছেলে ঢুকলো। মুনা ছিল সাথে। কে সে? চোখে চশমা। বাবু তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। অসহায়ভাবে এদিক ওদিক তাকালো। কি বলা উচিত বুঝতে পারছে না। এই ছেলের সাথে মুনার বিয়ে হচ্ছে নাকি? হুম। এটা বলতে এতক্ষণ লাগলো কেন? টান দিয়ে বাকান ছিঁড়ে ফেলবো। আমার সাথে ফাজলামি? বিয়েটা কবে? সামনের মাসের 3 তারিখে। বাকি সিগারেটে একটা লম্বা টান দিয়ে হঠাৎ উদাস হয়ে গেল। ঠান্ডা গলায় বলল, যা ভাগ। বাবু তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। লজ্জায় তার চোখে পানি এসে যাচ্ছিল। বহু কষ্টে সে পানি সামলানোর চেষ্টা করছে। বাকের সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে। সে যখন ক্লাস 5-এ পড়ত তখন বাকের একবার একটা চর বসিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল বাবু বহু চেষ্টা করেও বের করতে পারেনি। সে ফিরছিল স্কুল থেকে। হঠাৎ বাকের সঙ্গে দেখা। সাইকেলে করে কোথায় যেন যাচ্ছে। বাবুকে দেখে সাইকেল থামিয়ে নেমে পড়ল। কড়া গলায় ডাকল, এইদিকে আয়। বাবু এগিয়ে যেতে কথা নেই বার্তা নেই, প্রচণ্ড এক চড়। বাবু কিছু বুঝে উঠবার আগেই বাকের সাইকেলে উঠে চলে গেল, যেন কিছুই হয়নি। আজকের রাগে কারণটা অবশ্য স্পষ্ট। বাবু সে কারণ ভালোই বুঝতে পারে। তার মনে ক্ষীণ সন্দেহ, এককালে মুনা আপার সঙ্গে বাকের ভাইয়ের কিছুটা ভাব ছিল। কে জানে, বিয়ের দিন এসিড টেসিড ছুঁড়ে মারবে হয়তো। দারুণ মন খারাপ করে বাবু ঘরে ফিরল। সে বড় ভয় পেয়েছে। মুনা বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছে। মামুনের সঙ্গে কয়েকটা টুকিটাকি জিনিস কেনার কথা। সংসার তৈরি হবার আগেই সংসারের জন্য জিনিসপত্র কেনার কথা ভাবতে কেমন লজ্জা লজ্জা লাগে, আবার ভালোও লাগে। আজ তারা চিনবে চায়ের কাপ পিরিচ, রান্নার জন্য বাসন কোসন। গত রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মুনা লম্বা একটা লিস্ট তৈরি করেছে। তার সারাক্ষণই ভয়, এই বুঝি বকুল জেগে উঠে চোখ কচলে জিজ্ঞেস করবে, কি করছো আপা? বকুলের ঘুম খুব পাতলা। একটু নড়াচড়া হলেই জেগে উঠে বলে, কি হয়েছে আপা, কি হয়েছে? মুনা ঘর থেকে বেরোবার আগে বলে গেল ফিরতে দেরি হবে। বকুলকে বলল ভাত চড়িয়ে দিতে। বকুল চাপা হেসে বলল, ভাত কজনের জন্য রান্না হবে? ঠিক করে বলে যাও। কজনের জন্য রান্না হবে মানে? মামুন ভাইও কি এখানে খাবেন? মুনা ধমক দিতে গিয়েও দিতে পারল না। মামুন ইদানিং বেশ কয়েকবার এখানে ভাত খেয়েছে। বকুল বলল, মামুন ভাই আজ এখানে খেলে মুশকিল হবে, খাবার কিছু নেই, ডিমও নেই। মুনা কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে পড়ল। মামুনের রাতে এখানে খাওয়ার ব্যাপারটা তার নিজেরও পছন্দের নয়, কিন্তু সে আজকাল রাত 8টার দিকে হঠাৎ এসে পড়ে এবং বসার ঘরে চুপচাপ বসে থাকে। মামা তার সঙ্গে কোনো কথা বলেন না, তাতে সে কোনো রকম অস্বস্তি বোধ করে না। বকুল যখন গিয়ে বলে, মামুন ভাই আপনি কি এখানে খাবেন, সে সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ দাও, ভাত দাও। ঘরে খাবার কিন্তু খুব খারাপ। অসুবিধা নেই, আসুন তাহলে, ভাত বাড়ছি। মামুন সঙ্গে সঙ্গে উঠে আসে, যেন সে ভাতের জন্যই এতক্ষণ বসেছিল। এমন লজ্জা লাগে মামুনার। মামুন কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই কোনো উৎসাহ নেই। বকুল বলল, মুনা আপা, এই শাড়িতে কিন্তু তোমাকে ভালো লাগছে না, বদলে যাও। সবুজ শাড়িটা পরো। মোনা গম্ভীর গলায় বলল, শাড়িটাই নিয়ে আমি মাথা ঘামাই না, যা পরেছি সেটাই যথেষ্ট। তোর এসব নিয়ে ভাবতে হবে না। রাগ করছো কেন? পাকামো কথা শুনে রাগ করছি। বকুল আহত স্বরে বলল, পাকা কথা কি বললাম, শাড়িটাকে তোমাকে মানাচ্ছে না।
এর মধ্যে পাকামের কি আছে? মুনা লক্ষ্য করল বকুল বেশ শীতল স্বরে তর্ক করছে। এই স্বভাব তার আগে ছিল না। আগে সে কোনো কথার জবাব দিত না, আজকাল দিচ্ছে। প্রেমে পড়লে মেয়েদের স্বভাব চরিত্র পাল্টায়। বকুল কারো প্রেমে টেমে পড়েনি তো। মুনা বলল, চায়ের পাতা শেষ হয়েছে বোধহয়, বাবুকে দিয়ে আনিয়ে রাখ। টাকা? টাকা দেবে কে? দোকানে এখন বাকি বন্ধ। মুনা নিঃশব্দে একটা 10 টাকার নোট বের করল। শওকত সাহেব ঘরে না থাকলে টুকিটাকি কেনা এখন মুশকিল। শওকত সাহেব আগে সংসারে খরচের কিছু টাকা লতিফাকে দিতেন, ইদানিং আর দেন না। আধা সের লবণ কেনার টাকাও এখন তার কাছে চাইতে হয়। বকুল বলল, তুমি ফিরবে কখন আপা? সন্ধ্যার আগেই ফিরব। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। শাড়িটা বদলে যাও না আপা, প্লিজ। আজ যাবার আগে মার সঙ্গে দেখা করে যাও। আজ বেশ কয়েকবার তোমাকে খোঁজ করেছেন, খুব নাকি জরুরি? কই, আগে তো বলিসনি। আগে মনে ছিল না, এখন মনে পড়ল। মুনা শাড়ি বদলালো না। বকুলের কথায় শাড়ি বদলানোর কোনো মানে হয় না। তাছাড়া এটা এমন কোনো খারাপ না। গত সপ্তাহে বকুল বলেছিল সুন্দর মানিয়েছে। 1 সপ্তাহ আগে যে শাড়িতে মানায় 1 সপ্তাহ পরে তাতে মানায় না, এ কেমন কথা? লতিফা আজ বেশ সুস্থ। গত রাতে ভালো ঘুম হয়েছে। সকালে নাস্তা খেয়েছেন, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছেন। সারাদিনই একবারও জ্বর আসেনি। অনেকদিন পর প্রথমবারের মতো তার মনে হয়েছে হয়তো শরীর আবার আগের মতো হবে, সংসার ফিরে পাওয়া যাবে, তাকে কেউ আর এড়িয়ে চলবে না। মুনা বলল, তুমি ডেকেছিলে নাকি মামি? লতিফা উজ্জ্বল চোখে বললেন, বস তুই, অনেক কথা আছে, আমার পাশে বস। তোমার শরীর আজ মনে হয় ভালো? জ্বর নেই, দেখ গায়ে হাত দিয়ে দেখ। মুনা তার কপালে হাত রাখল। গা ঠান্ডা, জ্বর সত্যি সত্যি আসেনি। লতিফা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি জ্বর আছে? না। এখন বলো কি বলবে, আমার হাতে সময় নেই, এক জায়গায় যাব। দরজাটা ভিড়িয়ে দেয়। এমন কি কথা, দরজা বন্ধ করতে হবে? আহ, বন্ধ করতে বলছি, কর না। মুনা অবাক হয়েই দরজা বন্ধ করল। লতিফা বিছানায় উঠে বসলেন। গতকাল বকুলের স্কুলের একজন মিস্ট্রেস বাসায় এসেছিলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে? রেহানা আপা? বকুলের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। খুবই ভালো ছেলে, ভালো বংশ, ওনার দূরসম্পর্কীয় আত্মীয়। মুনা বিরক্ত স্বরে বলল, এসব আমি শুনতে চাই না, বাদ দাও তো। সবটা না শুনে এরকম করছিস কেন? সবটা আগে শোন। বাবা মার একমাত্র ছেলে, জাপানে গেছে গত বছর, কম্পিউটার না কিসে যেন ডিগ্রি করেছে। বকুলকে সে দেখেছে, খুব পছন্দ হয়েছে। দেখল কোথায়? ছেলে এই মিস্ট্রেসের কাছে গিয়েছিল, তারপর উনি বকুলকে ক্লাস থেকে ডেকে নিয়ে যান। বকুল অবশ্য কিছু বুঝতে পারেনি। মোনা বলল, বুড়ো ছেলে বাচ্চা মেয়েকে বিয়ে করতে চায়, ওর মাথাটা তা কি খারাপ? এইসব চিন্তা বাদ দাও তো মামি। লতিফা অবাক হয়ে বললেন, এরকম ছেলে পরে তুই পাবি কোথায়? ছেলের ছবি আছে, ছবি দেখ তুই। ছবি দেখার পর? আমার ছবি টবি দেখতে হবে না। আগেই রাগ করছিস কেন? বকুলের একটা ভালো বিয়ে হোক, এটা তুই চাস না? চাইব না কেন, চাই, কিন্তু ওর বিয়ের বয়স হতে হবে তো। কেন এত ব্যস্ত হয়েছ? মেট্রিকটা অন্তত পাশ করতে দাও, ছেলে অপেক্ষা করুক। না, ছেলে অপেক্ষা করতে পারবে না। 3 মাসের ছুটিতে এসেছে, বিয়ে করে বউ নিয়ে যাবে। তুই অমত করিস না, তোর মামার সঙ্গে কথা বলছিলাম, সে রাজি আছে। আমাদের রাজি আর অরাজিতে কিছু আসে যায় না। বকুল কিছুতেই রাজি হবে না, কেঁদে বাড়ি মাথায় তুলবে। কেন বুঝতে পারছো না? লতিফা গম্ভীর স্বরে বললেন, না, ও কাঁদবে না। বুঝলে কি করে কাঁদবে না? বকুলের সঙ্গে আমার কথা হয়েছে, ওর মত আছে, বলেছে আমাকে। বলো কি তুমি? লতিফা টেনে টেনে বললেন, রাজি কেন হবে না বল?
মেয়ে তো বোকা না, যথেষ্ট বুদ্ধি আছে। কোনটাতে ভালো হবে এটা সে জানে। জানলে তো ভালোই, বিয়ে দিয়ে দাও। আর কি? মুনা মুখ কালো করে উঠে দাঁড়ালো। যাচ্ছিস কোথায়? কথা শেষ হয়নি আমার। কথা শোনার আমার তেমন কোনো ইচ্ছা নেই, তোমরা নিজেরা নিজেরাই শোনো। বকুল ভাত চাপিয়েছে, তার মুখ একটু বিষণ্ণ। মুনা আপা অকারণে তার উপর এতটা রাগ করবে সে ধারণাও করেনি। সবাই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে কেন? বকুল দেখল মুনা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। সে অবাক হয়ে বলল, তুমি এখনো যাওনি? না। কি করছিলে এতক্ষণ ধরে? মার সঙ্গে এমন কি আলাপ? মুনা কড়া গলায় বলল, গতকাল তোর টিচার এসেছিল, এই কথা তুই আমাকে বললি না কেন? তুমি রাগ করবে এজন্য বলিনি। শুনলাম জাপানের ওই ছেলের সঙ্গে বিয়েতে তোর মত আছে, মামিকে নাকি তুই বলেছিস? বকুল জবাব দিল না। মুনা তীক্ষ্ণ স্বরে বলল, কথার জবাব দে, চুপ করে আছিস কেন? বকুল থেমে থেমে বলল, মা আমাকে খুব আগ্রহ করে বলছিল, তার মুখের ওপর না বলতে খারাপ লাগলো। মা বেশি দিন বাঁচবে না, তাকে কষ্ট দিতে ইচ্ছা করছিল না। মুনা তাকিয়ে রইল বকুলের দিকে। বকুল সহজ স্বরে বলল, তোমার মা যদি এরকম অসুস্থ হতো আর সে যদি তোমার হাত ধরে কাঁদতে কাঁদতে বিয়ের কথা বলতো, তাহলে তুমিও রাজি হতে, হতে না? এরকম বাজে তর্ক কার কাছ থেকে শিখেছিস? বকুল জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। আজ সে একটা ছাপা শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে তাকে দেখতে। মুনা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আরও কড়া কড়া কিছু কথা বলতে গিয়েও বলতে পারল না। প্রতিমার মতো একটি কিশোরীকে কোনো কড়া কথা বলা যায় না। মুনা কোমল স্বরে বলল, কাঁদছিস কেন তুই? বকুল চোখ মুছে বলল, তোমরা সবাই আমার সঙ্গে এরকম করবে আর আমি কাঁদতে পারবো না? সেকেন্ড পিরিয়ডে রীতা আপার ক্লাস, ইংলিশ সেকেন্ড পেপার। রীতা আপাকে ছাত্রীরা আড়ালে ডাকে রয়্যাল বেঙ্গল। ভয়ানক রাগী, এবং তিনি বেছে বেছে এমন সব ছাত্রীদের পড়া জিজ্ঞেস করেন যারা সেদিন শিখে আসেনি। সবার ধারণা কপালের মাঝখানে তার একটা 3 নম্বর চোখ আছে, যেই চোখ দিয়ে তিনি দেখে ফেলেন কে পড়া করেছে কে করেনি। বকুল বসে বসে ঘামছিল। রীতা আপা ক্লাসে ঢুকে প্রথম প্রশ্নটি জিজ্ঞেস করবেন তাকে। প্রথমে দাঁড়াতে বলবেন, তারপর শীতল চোখে তাকাবেন। ক্লাসের সমস্ত সারা শব্দ যখন থেমে যাবে তখন প্রশ্ন করবেন। প্রতিটি শব্দ উচ্চারণ করবেন আলাদা আলাদাভাবে, এবং এমন প্রশ্ন করবেন যার উত্তর ক্লাসের কেউই জানে না। আজও তাই হলো। রীতা আপা ঢুকেই বললেন, বকুল দাঁড়া। বকুল দাঁড়ালো। আপা তাকে অবাক করে দিয়ে বললেন, কমন রুমে চলে যা, রেহানা আপা তোকে ডাকছেন, বই খাতা নিয়ে যা। রেহানা আপা দারুণ ব্যস্ত, হাতে একগাদা কাগজপত্র, কিন্তু মুখ হাসি হাসি। বকুল তার পাশে দাঁড়াতেই তিনি বললেন, বকুল তুই বাড়ি চলে যা, আজ বিকেল 5টায় সময় তোকে দেখতে আসবে, মাকে বলবি। সাজগোজ বেশি করবার দরকার নেই, ছেলের মা আর এক ফুপু আসবে, খবর না দিয়ে হঠাৎ গিয়ে দেখার কথা, সেজে গুজে থাকলে বুঝে ফেলবে, বুঝেছিস? বকুল মাথা নাড়ল, সে বুঝেছে। যা, একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যা, শাড়ি পরে থাকবি, কামিজ টামিজ না। আর শোন, দুপুরে কাঁচা হলুদ দিয়ে গোসল করিস, রং খুলবে। অবশ্য তোর রং খারাপ না, চাপা রং, এটাই ভালো। বকুল সরাসরি বাড়ি এলো না, গেল টিনা ভাবিদের বাড়ি। অনেক দিন পর আসা। টিনা ভাবি ঘুমোচ্ছিল, সে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? আর কেমন আছি, আমাদের খোঁজ খবর কে করে? তোর ফজলু ভাই দারুণ রেগে আছে, তোকে মজা দেখাবে। কাবলিওয়ালা দেখতে এলি না কেন? বাসা থেকে আসতে দেয়নি, মুনা আপা নট বলে দিয়েছিল। এরকম দারোগা আপা জোগাড় করলি কোত্থেকে? বকুল মৃদু হাসল। তোর এই আপাকে আমার একেবারেই সহ্য হয় না, কিরকম পুরুষ পুরুষ মেয়ে। বকুল অস্বস্তি বোধ করতে লাগলো। মুনা আপার নামে কেউ কিছু বললে তার খারাপ লাগে, টিনা ভাবি বললেও লাগে, যদিও তার প্রায় মনে হয় টিনা ভাবিকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। তোর বিয়ে হচ্ছে,
এরকম একটা গুজব শোনা যাচ্ছে, এটা কি সত্যি? বলেছে কি তোমাকে? যেই বলো, সত্যি কিনা বল। না, সত্যি না। টিনা ঘাড় কাত করে হাসতে লাগলো। বকুল বলল, হাসছো কেন? এমনি। এই কদিনের মধ্যে তোমার পেট অনেকখানি বড় হয়ে গেছে ভাবি। তা হয়েছে। আমার মনে হয় যমজ। দুজন আছে এখানে। যমজ হলে ভালোই হয়। তোর হোক, তখন বুঝবি ভালো কি মন্দ। রাতে ঘুমোতে পারি না। সবচেয়ে অসুবিধা হয় তোর ভাইয়ের। বেচারা কদিন ধরে দারুণ মনোকষ্টে আছে। কেন? তা বলা যাবে না। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বকুল লজ্জা পেয়ে গেল। টিনা বলল, তুই এমন টমেটোর মতো লাল হয়ে গেলি কেন? বুঝতে পেরেছিস নাকি কি জন্য মনোকষ্টে আছে? না। আবার মিথ্যা কথা। ঠিকই বুঝেছিস। আজ তুই সন্ধ্যা পর্যন্ত থাকবি। তোর ফজলু ভাই আসুক, তারপর যাবি। সে অনেক দিন তোকে না দেখে মন খারাপ করে আছে। আজ থাকতে পারবো না ভাবি। আমার কাজ আছে। কি কাজ? এত কাজের লোক হলে কবে থেকে? বসে গল্প করব। বিছানায় পা উঠিয়ে বস না। বকুল বসল। টিনা এসে বসল তার পাশে। একটা হাত রাখলো বকুলের কোলে। মৃদু স্বরে বলল, তুই দিন দিন যা সুন্দর হচ্ছিস, আমারই লোভ লাগে। কি যে বলো তুমি! যে তোকে বিয়ে করবে, সে প্রথম 3 মাস এক ফোঁটাও ঘুমোতে দেবে না। সারা রাত জাগিয়ে রাখবে। যদি না রাখে, আমার নাম বদলে ফেলবো। থাক, তোমার নাম বদলানোর দরকার নেই। টিনা মুখ টিপে টিপে হাসতে লাগলো। তারপর হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, আমার চেহারার ছবি তো দেখছিস। এই আমাকেই তোর ভাই 1 মাস রাতে ঘুমোতে দেয়নি। সারা রাত জেগে থাকি, দিনের বেলায় ফাঁক পেলেই ঘুমাই। শ্বশুর বাড়িতে সবাই হাসাহাসি করে। বকুল কিছু বলবে না ভেবেও বলে ফেলল, এখনো তোমাকে জাগায় না? না, আগের মতো না। বকুল 3 দিন পর্যন্ত থাকলো সেখানে। টিনা ভাবির সঙ্গে কথা বলা একটা নেশার মতো। কিছুতেই উঠে আসতে ইচ্ছে করে না। পুরুষদের নিয়ে এমন সব মজার মজার গল্প সে জানে, শুধু শুনতে ইচ্ছা করে। আজ সে এমন একটা গল্প বলেছে যে শুনলেই গা ঝিমঝিম করে। টিনা ভাবির এক খালার বিয়ে হয়েছে রাজশাহীতে। টিনা ভাবি যখন মেট্রিক দিয়েছে তখন সেও দিয়েছে বিয়েতে। সমবয়সী মেয়েরা শাড়ি পরে ছোটাছুটি করছে, সেও করছে। রাত 9টার সময় বর এলো। সবাই ছুটে গেল গেট ধরতে। সে গেল ছাদে। সেখান থেকে সমস্ত ব্যাপারটা ভালো করে দেখা যাবে। তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। ছাদে পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়েছিল। সে বলল, ও খুকি, ভয় লাগছে? তারপর গল্প শেষ হবার পর গোকুল ক্ষীণ স্বরে বলল, তুমি ফজলু ভাইকে বলেছ এই ঘটনা? পাগল হয়েছিস? সবাইকে সব কথা বলা যায়? মেয়েদের অনেক কথা পুরোপুরি গিলে ফেলতে হয়। ওই লোকটির সঙ্গে আর দেখা হয়েছিল? না, আর হলেই কি। তুই দেখি গল্প শুনে ঘামতে শুরু করেছিস। মেয়ে হয়ে জন্মানোর অনেক কষ্ট রে বকুল। এই সময় বাড়িতে মা ছাড়া অন্য কারো থাকার কথা নয়। কিন্তু বকুল অবাক হয়ে দেখল বাবা খালি গায়ে বারান্দায় ক্যাম্প খাটে বসে আছেন। তারও কি অফিস ছুটি? নাকি তিনি খবর পেয়েছেন রেহানা আপা আসবেন ছেলের মাকে নিয়ে? শওকত সাহেবের মুখ অত্যন্ত বিমর্ষ। খালি গায়ে থাকার জন্যই হয়তো তাকে দেখাচ্ছে বুড়ো মানুষের মতো। তিনি বকুলের দিকে না তাকিয়ে বললেন, আজ ক্লাস হয়নি? কি অবস্থা? 3 মাস পর মেট্রিক পরীক্ষা। বকুল কিছু বলল না। মেট্রিক পরীক্ষার এখনো অনেক দেরি। সেদিন মাত্র ক্লাস 10ই হাফ ইয়ারলি হলো। কিন্তু বাবার মাথায় কি করে যেন 3 মাস ঢুকে গেছে। স্কুলে পড়ায় না? পড়ায়, আর পড়ায়। পড়াশোনা কি দেশে আছে? ঠান্ডা গ্লাস পানি দে। বকুল পানি নিয়ে এলো। শওকত সাহেব তৃষ্ণার্তের মতো পানি পান করলেন। তৃষ্ণা মিটল না। আরে 1 গ্লাস পানি দে। শরবত বানিয়ে দেব? ঘরে কাগজি লেবু আছে। দে। তোর মার শরীর আজ কেমন? ভালো। ভালো? এর নাম ভালো? বিছানা থেকে নামতে পারে না, আর শরীর ভালো। খাওয়া দাওয়া করেছে? আমি তো জানি না, সকালে স্কুলে চলে গেলাম। যা আগে খোঁজ নিয়ে আয়।
মা বাপের দিকে একটু লক্ষ্য রাখিস। এটা আবার বলে দিতে হয় কেন? লতিফা জেগেই ছিলেন। বকুলকে ঢুকতে দেখে মাথা উঁচু করে বললেন, তোর বাবা এসেছে নাকি? কথা শোনা যাচ্ছে। এসেছে। দরজা খুলল কিভাবে? দরজা খোলা ছিল বোধহয়। না, আমি নিজের হাতে বন্ধ করলাম। তুই জিজ্ঞেস করে আয় দরজা খুলল কিভাবে। জিজ্ঞেস করার দরকার নেই, আমি পারবো না। জিজ্ঞেস করতে অসুবিধা কি? তোকে তো খেয়ে ফেলবে না। বকুল বিরক্তিতে ভ্রু কুঁচকাল। অসুস্থ হবার পর লতিফার এমন হয়েছে। সামান্য ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েন। বকুল, তোর বাবা রোজ এখন সকাল সকাল বাড়ি আসছে কেন? রোজ আসছে নাকি? কালও তো একটার সময় চলে এসেছে। এর আগের দিন এসেছে 2টার সময়। অফিসে কাজ টাজ বোধহয় বেশি নেই। কাজ থাকবে না কেন? কি যে বলিস! যা তো, জিজ্ঞেস করে আয়, রোজ এত সকাল সকাল আসে কেন? আমি জিজ্ঞেস করতে পারবো না মা। তাহলে ডেকে দে, আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, দিচ্ছি। তুমি কিছু খেয়েছিলে মা? দুধ মুড়ি খেয়েছি। যা তোর বাবাকে আসতে বল। শওকত সাহেব নিঃশব্দে শরবত খেলেন। গ্লাস শেষ করে বিরক্ত স্বরে বললেন, ছেঁকে দিতে পারলি না? লেবু ছোবড়ায় গ্লাস ভর্তি। কোনো একটা কাজ ঠিকমতো করতে পারিস না, তাই না? বকুল চুপ করে রইল। শওকত সাহেব বললেন, তোর মা কিছু খেয়েছে? হ্যাঁ, দুধ মুড়ি। রোজ দুধ মুড়ি? মুড়ির মধ্যে আছেটা কি? এর চাইতে এক বাটি ডাল খেলে পুষ্টি বেশি হয়। যত বেকুবের মতো কাজ। বকুল ক্ষীণ স্বরে বলল, মা তোমাকে ডাকে। এখন তার ভেজর ভাজর শুনতে পারবো না। আমার পাঞ্জাবি এনে দে, বাইরে যাব। কখন ফিরবে? শওকত সাহেব জবাব দিলেন না। ছেলে মেয়েদের সব কথা তিনি জবাব দেন না। রেহানা আপা আসার কথা বিকেল 5টায়। তিনি 4টার মধ্যেই চলে এলেন। তার সঙ্গে অসম্ভব বেটে এবং অতিরিক্ত মোটা এক মহিলা। ইনি সম্ভবত ছেলের মা। আরেকজন তার মতো বেটে কিন্তু দারুণ রোগা, ছেলের ফুপু হবেন। রেহানা আপা বকুলকে আড়ালে ডেকে নিয়ে বললেন, শাড়ি পরতে বলেছিলাম না? এখনও স্কুলের ড্রেসে পরে আছিস? মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু আছে, না সবটাই গোবর? আপনি বলেছিলেন 5টার মধ্যে আসবেন। 5টার সময় আসবো বলেছি বলেই তুই 5টা বাজার 2 মিনিট আগে কাপড় বদলাবি? আর তুই 5 হয়ে সালাম করলি না কেন? এখন করব? এখন করবি কোন অজুহাতে? যাওয়ার সময় করিস। আর মুখ এমন আমসি করে আছিস কেন? হাসি মুখে থাক। তাই বলে কথায় কথায় হাসার দরকার নেই। ছেলের মাকে বকুলের পছন্দ হলো। খুব রসিক মহিলা। ছোটোখাটো জিনিস নিয়ে মজার মজার রসিকতা করতে লাগলেন এবং এক ফাঁকে বকুলকে বললেন, আমাকে দেখে অনেকে মনে করে আমার ছেলে মেয়েগুলি বোধহয় আমার সাইজের। আসলে তা না, ওরা সবাই ওদের বাবার মতো লম্বা। তবে আমি নিশ্চিত আমার নাতিগুলি হবে আমার সাইজের। এই বলেই তিনি খুব হাসতে লাগলেন। হাসি এমন আন্তরিক যে সবাই তাতে যোগ দিল। বকুলের সঙ্গে তার কথাবার্তা হলো খুবই কম। একবার শুধু জিজ্ঞেস করলেন, তোমার ভালো কি নাম মা? তার উত্তর শোনার জন্য অপেক্ষা করলেন না, অন্য প্রশ্ন করলেন, বেশ মহিলা। যাবার সময় বকুল পা ছুঁয়ে সালাম করতেই তিনি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। অনেকদিন বকুলকে এমনভাবে কেউ আদর করেনি। মামুন বলল, কি, কেমন দেখছো? বাসা পছন্দ হয়? মুনা এতটা আশা করেনি। সে মুগ্ধ কণ্ঠে বলল, খুবই সুন্দর। তুমি মোটামুটি বলছিলে কেন? মামুন হাসতে শুরু করল। এসো, পেছনে বারান্দাটা দেখো। পেছনেও বারান্দা আছে নাকি? থাকবে না মানে? এখন বলো বাসা কেমন? চমৎকার, সত্যিই চমৎকার। একটু দূর হয়ে গেল, তাই না? হোক দূর। বসবার কোনো ব্যবস্থা নেই। মামুন পা ছড়িয়ে মেঝেতে বসল। জিনিসপত্র কিনে ঘর দূর গুছাও এখন। চলো, আজ ফেরার পথে বড় দেখে একটা খাট কিনে ফেলি। তোমার মাথায় শুধু খাট ঘুরছে। তা ঘুরছে, ফোমের একটা গদি কিনবো, বুঝলে মুনা, 950 টাকা দাম। বাজে খরচ করা পয়সা আমাদের নেই। ওইটা আমি কিনবই, তুমি যাই বলো না কেন। দাঁড়িয়ে আছো কেন? বসো।
মামুন হাত ধরে মুনাকে টেনে বসালো। কেমন নির্জন চারদিক, একটু যেন গা ছমছম করে। মুনা ক্ষীণ স্বরে বলল, হাত সরাও প্লিজ। এরকম করছো কেন তুমি? আমার উপর বিশ্বাস নেই তোমার? মুনা জবাব দিল না। মামুন তাকে কাছে টানল, গাঢ় স্বরে বলল, এমন শক্ত হয়ে আছো কেন? কেউ তো দেখছে না। চলো আজ যাই, সন্ধ্যা হয়ে আসছে। হোক সন্ধ্যা, তুমি বসো তো। তুমি এরকম করো, বসতে ভালো লাগে না। কিচ্ছু করব না, তুমি সহজ হয়ে বসো। ওয়ার্ড অব অনার? হ্যাঁ, ওয়ার্ড অব অনার। শুধু আমার হাত থাকবে তোমার হাতে, নাকি তাতেও আপত্তি? মামুন গাঢ় স্বরে বলল, চলো তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি, আর ভাল লাগছে না। আগে যেরকম কথা ছিল সেরকমই করি, কাজের অফিসে গিয়ে ঝামেলা মিটিয়ে দিই। মামা রাজি হবে না, ছোট করে হলেও একটা অনুষ্ঠান করতে হবে। মুনার কথা শেষ হবার আগেই মামুন তাকে জড়িয়ে ধরে চুমু খেল। মুনা কোনো বাধা দিল না, তার সন্ধ্যা না মিলা পর্যন্ত থাকলো সেখানে। রহস্যময় কিছু সময় কাটল তাদের। মুনা রোজ ভাবে সকাল সকাল ঘুমোতে যাবে, কিন্তু রোজই দেরি হয়। আজও দেরি হলো। 12টার সময় বাতি নেভাতে যেতেই বকুল বলল, একটু পরে আপা, আর 5 পৃষ্ঠা বাকি আছে। মুনা বিরক্ত স্বরে বলল, মশারির ভেতরে বসে গল্পের বই পড়ছিস কেন? চোখ নষ্ট হবে। আর প্রতিদিন একটা করে বই জোগাড় করিস কোত্থেকে? ফজলু ভাই এনে দেয়। আমি বারান্দায় বসছি, বই শেষ হলে ডেকে দিস। আজ গরম নেই, আশ্বিনের শেষাশেষি। শেষ রাতের দিকে ভালো ঠান্ডা পড়ে। মুনা ক্যাম্প খাটে বসে অপেক্ষা করতে লাগলো। 5 পৃষ্ঠা বাকি কথাটা মিথ্যা, অনেকখানিই বাকি। মুনাকে ডাকতে কেউ আসে না। শওকত সাহেবকে বারান্দার দিকে আসতে দেখা গেল। তিনি মুনাকে দেখে অবাক হয়ে বললেন, অন্ধকারে বসে আছিস কেন? 12:30 বাজে। এমনি বসে আছি, তুমি নিজেও তো অন্ধকারে হাঁটাহাঁটি করছো। কিছু খুঁজছো নাকি? দড়ি আছে? দড়ি দিয়ে কি করবে? মশারি খাটাবো। মশারি তো খাটানোই আছে, আবার নতুন করে খাটাবি কি? শওকত সাহেব থেমে থেমে বললেন, বসার ঘরে বিছানা করছি, আজ থেকে আলাদা শোবো। কেন? প্রত্যেক দিন রোগীর সাথে শুয়ে শুয়ে শরীরটাই আমার খারাপ হয়ে গেছে। শওকত সাহেব বিরক্তির ভঙ্গি করে বসার ঘরের দিকে গেলেন। সেখানে সত্যি সত্যি একটা বিছানা করা হয়েছে। নোংরা একটা মশারি খাটানোর চেষ্টাও হচ্ছে। মশারির 3 কোণা শিথিলভাবে ঝুলছে। দড়ির অভাবে 4 নম্বর কোণাটির গতি হচ্ছে না। মুনা বলল, দুপুর রাতে দড়ি পাওয়া যাবে না, তুমি একটা কয়েল জ্বালিয়ে শুয়ে থাকো। কয়েল আছে? আছে, এনে দিচ্ছি। আচ্ছা মামা, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কি আবার হবে? রোগীর সাথে ঘুমোতে চাই না, এর মধ্যে হওয়া হইর কি আছে? এই কথা না, তুমি নাকি প্রতিদিন দুপুরে অফিস টফিস বাদ দিয়ে ঘরে এসে বসে থাকো। কে বলেছে? লতিফা? হ্যাঁ। ব্যাপার কি? ব্যাপার কিছু না, অফিসে একটা ঝামেলা হচ্ছে। ঝামেলা গেলে তো সেখানে বেশিক্ষণ থাকা উচিত। কি ঝামেলা বলো? শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, ভ্যাজর ভ্যাজর করিস না, কয়েল জ্বালিয়ে দিয়ে যা। আর দেখ হাত পাকা পাওয়া যায় কি না, বিশ্রী গরম। গরম কোথায়, বেশ তো ঠান্ডা। শওকত সাহেব গুম হয়ে বসে রইল। এখন তিনি আর কথা টথা বলবেন না। মুনা কয়েল আনতে গেল। মামির ঘরের ড্রয়ারে 1 প্যাকেট কয়েল ছিল। লতিফা জেগেছিলেন। মুনা ড্রয়ার খুলতেই তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, তোর মামা আলাদা ঘুমাচ্ছে কেন রে? এই ঘরে গরম লাগে, বাতাস টাতাস নেই। ফ্যান আছে তো। ফ্যানের বাতাসে তার ঘুম হয় না। এক একজনের এক এক স্বভাব। লতিফা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এতদিন তো ঘুম হয়েছে, আজ হবে না কেন? বলতে বলতেই তার গলা ভারী হয়ে এলো। মুনা এসে বসল বিছানার পাশে। লতিফা বললেন, এক সময় তোর মামা আমাকে বিয়ে করবার জন্য কত কাণ্ড করেছে। এই গল্প মুনার জানা, মামির কাছ থেকে অসংখ্য বার শুনেছে। আজ রাতে আরেকবার হয়তো শুনবে। মুনা, কী সব পাগলামি কাণ্ড সে যে করেছে। একবার শুনলাম সে বিষ খাবে, 1 বোতল র্যাটম নাকি কি যেন জোগাড় করেছে। আমি ভয় বাঁচি না,
কি কেলেঙ্কারি কাণ্ড! বাড়িতে সবাই দোষ দিচ্ছে আমাকে। আমি কি জানি বল? আমার সঙ্গে কোনোদিন তার একটা কথাও হয়নি। বলতে বলতে শাড়ির আঁচলে লতিফা চোখ মুছলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্য মুনা বলল, বকুলের হবু শাশুড়ি নাকি লম্বায় 1.5 ফুট। বিয়ের ডেট ফেট ফেলে দিয়েছ নাকি মামি? না, ডেট হয়নি। বিয়ে নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। 2 বিয়ানে কী নিয়ে গল্প করলে? লতিফা খানিকক্ষণ চুপ করে থাকলেন। সম্ভবত মনে করতে চেষ্টা করছেন। কিছুই মনে করতে পারলেন না। মুনা বলল, শুয়ে থাকো মামি, বাতি নিভিয়ে দেই। লতিফা চাপা স্বরে বললেন, আমি বেশি দিন বাঁচব না রে। বুঝলে কিভাবে? কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমি আর তোর মা দুজনে বসে ভাত খাচ্ছি। স্বপ্নে মরা মানুষদের সঙ্গে খেতে বসা দেখাটা খুব খারাপ। যে দেখে সে আর বাঁচে না। কী দিয়ে ভাত খাচ্ছিলে? লতিফা জবাব দিলেন না। চোখ বন্ধ করে শুয়ে রইলেন। মুনা বাতি নিভিয়ে বের হয়ে এলো। বকুলের 5 পৃষ্ঠা এখনও শেষ হয়নি। মুনা কোনো কথা না বলে বাতি নিভিয়ে দিল। বকুল বলল, আর একটা পাতা আপা, প্লিজ। কোনো কথা না, ঘুমো। এই পাতাটা শেষ না করলে আমার ঘুম আসবে না। ঘুম না এলে জেগে থাক, কথা বলিস না। কি বই এটা? উপন্যাস। কার লেখা? সতীনাথ ভাদুরীর অচিন রাগিনী। ফজলু ভাই এনে দিয়েছেন লাইব্রেরি থেকে। ভালো নাকি খুব? মোটামুটি। মোটামুটি? তুই যেভাবে পড়ছিস তাতে তো মনে হয় রসগোল্লা ধরনের উপন্যাস। বকুল খিলখিল করে হেসে উঠে দাঁড়িয়ে ধরল মুনাকে। মুনা বিরক্ত স্বরে বলল, হাত উঠিয়ে নে, গরম লাগছে। বকুল হাত সরালো না, আরও কাছে ঘেঁষে এসে বলল, তুমি এত ভালো কেন মুনা আপা? জানি না কেন, বিরক্ত করিস না। বকুল মৃদু স্বরে বলল, একটা গল্প বলো না আপা। কি মুশকিল, রাত 1:30টার সময় গল্প কিসের? একটা বলো আপা, তোমার পায়ে পড়ি, ভূতের গল্প। সত্যি সত্যি তোমার পায়ে ধরছি কিন্তু। আহ, কেন সুরসুরি দিচ্ছিস? আপা, প্লিজ প্লিজ। মুনাকে গল্প শুরু করতে হলো। ওপাশের বিছানা থেকে বাবু ক্ষীণস্বরে বলল, একটু জোরে বলো আপা, আমিও শুনছি। মুনা অবাক হয়ে বলল, এখনও জেগে আছিস? ঘুম আসছে না, কি করব? এইটুকু বয়সে আবার ঘুম আসবে না কেন? আজও মাথা ধরেছিল। বাবু অস্পষ্টভাবে কি যেন বলল, পরিষ্কার বোঝা গেল না। মুনা উঁচু গলায় বলল, কি বলছিস ভালো করে বল। ধরেছিল? হ্যাঁ। কাল সকালে মনে করিস তো, একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে। গল্প শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। বকুল বলল, বাথরুমে যেতে হবে, তুমি একটু দাঁড়াও। বাবুরও বাথরুম পেয়ে গেল। বাবু বলল, আজ না ঘুমিয়ে সারা রাত গল্প করলে কেমন হয় আপা? মুনা বিরক্ত স্বরে বলল, ফাজলামি করিস না, বাথরুম শেষ করে ঘুমোতে যা। আরেকটি কথাও না। তারা 3 জন দরজা খুলে বাইরে বেরিয়ে দেখল শওকত সাহেব উবু হয়ে বারান্দায় বসে আছেন। অন্ধকার বারান্দা, তার হাতে জ্বলন্ত সিগারেট শুধু ওঠানামা করছে। মুনা ডাকল, মামা। তিনি ফিরে তাকালেন, কোনো উত্তর দিলেন না। একা একা কী করছো মামা? কিছু করছি না। শওকত সাহেব নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে গেলেন। বকুল চাপা স্বরে বলল, বাবার কি হয়েছে মুনা আপা? মুনা বলল, কিছুই হয়নি, ঘুম আসছে না, তাই বসেছিল বারান্দায়। কেন জানি বকুলের মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার বসে থাকার ভঙ্গিটা কেমন দুঃখী দুঃখী। তার মনে হলো বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। মানুষের কত রকম গোপন দুঃখ থাকে, তার নিজেরও আছে। প্রায় সে এরকম একা একা কাঁদে। তার মতো দুঃখ তো বাবা মাদেরও থাকতে পারে। ভাবতে ভাবতেই বকুলের চোখ ঝাপসা হয়ে গেল। অল্পতেই তার কান্না পায়। সকাল 9টার মতো বাজে। বাকের জলিল মিয়া চায়ের দোকানের সামনে বিমর্ষমুখে দাঁড়িয়েছিল। কড়া রোদ বাইরে, বাকেরের কপালে বিন্দু বিন্দু ঘাম। জলিল মিয়া ডাকল, বাকের ভাই আসেন, চা খান। বাকের জবাব দিল না। সব কথার জবাব দেয়া ঠিক না, এতে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। সে এগিয়ে গিয়ে পান বিড়ির দোকানটার সামনে দাঁড়ালো। বেশ কয়েকজন কাস্টমার দাঁড়িয়ে আছে সেখানে।
দোকানদার সবাইকে বাদ দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, কি দিব বাকের ভাই? সিগারেট দে। 5-5? বাকের এমনভাবে তাকালো যেন সে দারুণ বিরক্ত হয়েছে। তাকে ক্ষমা করে দেওয়ার ভঙ্গিতে বলল, অন্য কোনো সিগারেট খাই? দোকানদার ভিড়ে কামড় দিয়ে একটা সিগারেট বের করল। বাকের গম্ভীর গলায় বলল, 1 প্যাকেট দে। সে একটা চকচকে 100 টাকার নোট ছুঁড়ে ফেলল। আজ তার মন নানান কারণে খারাপ হয়ে আছে। গত রাতে খবর পাওয়া গেছে ইয়াদ চাকরি পেয়েছে। দিন রাত 24 ঘন্টা ইয়াদের সঙ্গে উঠা বসা, অথচ এই খবরটা ইয়াদ তাকে দেয়নি। অন্যের কাছে জানতে হলো। খবরটা যাচাই করবার জন্য সেই 7 সকালে গিয়েছিল ইয়াদের বাড়ি। ইয়াদ হাই তুলে বলল, আর কতদিন এমনি এমনি ঘুরব? আর চাকরিটাও খারাপ না, ঘোরাঘুরি আছে, টিএ পাওয়া যাবে। কবে থেকে চাকরি? সামনের মাসে 1 তারিখ থেকে। দেরি আছে, চলো যাই, চা খেয়ে আসি। নাস্তা করেছিস? চা খেতে খেতেই বাকের একবার বলল, আমরা 4 জন মিলে যে স্পোর্ট পার্টসের দোকান দেব বলেছিলাম, তার কি? আরে দূর, এইসব কি আর হয় নাকি? 2 জন তো ভেগেই গেল, বিয়ে শাদি করে একেবারে গেরস্ত। তুই আর আমি 2 জনে মিলে করতে পারতাম। পয়সা কই? ইয়াদ খানিকক্ষণ পরেই গলা নিচু করে বলতে লাগলো, বড় ভাই এদিকে যাবার এবার ফ্যাচাং বাঁধিয়ে ফেলেছে। আইএসএ এক মায়ের সাথে সম্বন্ধ করে ফেলেছে। মেয়ে কালো, কিন্তু সুইট দেখতে, একটু অবশ্য রোগা। বাকের একটি কথাও বলল না, গম্ভীর হয়ে রইল। ইয়াদ নিজের মনে কথা বলে যেতে লাগলো, আমি নিজে তো মেট্রিকটাও পাশ করতে পারলাম না, এদিকে বউ হলো গিয়ে আইএ। শালা কেলেঙ্কারি অবস্থা। এখন বউ যদি বিয়ে পড়তে চায় তাহলে গেছি, বড় ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গেলাম। ইয়াদের মুখ দেখে মনে হলো না ঝঞ্ঝাটের জন্য সে বিরক্ত, বরং মনে হলো সে সমস্ত ব্যাপারটাই বেশ উপভোগ করছে। বাকের চা শেষ না করেই উঠে এলো। এটা ঠিক যে পাড়ার সবাই তাকে খাতির করে, কিন্তু দল ভেঙে যাচ্ছে। এসব লাইনে দল ভেঙে গেলে খাতির থাকে না। দেখতে দেখতে চ্যাংড়ারা উঠে আসবে। গত সপ্তাহে তার চোখের সামনে মজনু সিগারেট টানতে টানতে রিকশায় উঠল। একটা চর দিলে 2টো চরের জায়গা নেই, যার তার এত বড় সাহস। বাকে জলিল মিয়ার চায়ের স্টলে ঢুকল। জলিল মিয়া নিজেই গলা উঁচিয়ে ডাকল, গফ্ফর, গরম পানি দিয়া ভালো করে বাকির ভাইরে চা দে, কাপ ধুইয়া দিস। বাকের বসে রইল উদাস ভঙ্গিতে। এখানে চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। স্কুলের সময় হয়ে গেছে। পাড়ার মেয়েরা স্কুলে রওনা হয়েছে দল বেঁধে। দেখতে এত ভালো লাগে। বাকের লক্ষ্য করতে লাগলো কোনো ছোকরা মাস্তান ফিস করে দেয় কিনা। টেনে জিভ ছিঁড়ে ফেলবে সে। তার পাড়ার মেয়ে ছেলে অসম্মান হতে দেবে না। মুনা ঘর থেকে বেরোলো 10টার দিকে। অফিসে পৌঁছতে পৌঁছতে নিশ্চয়ই 11টা বেজে যাবে। রোজ দেরি হয়। কালও সে ঘর থেকে বের হয়েছে 11টায়। বাকের চায়ের স্টল ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। এই যে মুনা, অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ। সকালবেলা আর কোথায় যাব? মামাকে বলবে কাজের মেয়ে একটা জোগাড় করেছি। ঠিক আছে, বলবো। বাকের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো। মুনা কিছু বলল না। বাকের হালকা স্বরে বলল, তোমাদের অফিসে যাব একদিন। মেয়ে ছেলেরা কাজ করছে, দেখতে ভালো লাগে। আপনারা কিছু করবেন না? গায়ে ফু দিয়ে বেড়াবেন? মেয়েরাও যদি তাই করে তাহলে হবে কিভাবে? তোমাদের জন্যই তো কিছু করতে পারি না। মেয়েরা সব কাজকর্ম নিয়ে নেয়। বাংলাদেশ একেবারে নারীমহল হয়ে যাচ্ছে। আমরা এখন অন্তরে ঢুকে রান্নাবান্না করব। হা হা হা। বাকের রাস্তা কাঁপিয়ে হাসতে লাগলো। নিজের কথা তার নিজেরই খুব মনে ধরেছে। সে বড় রাস্তার মোড় পর্যন্ত চলে গেল। এই সময় রিক্সা পাওয়া মুশকিল, কিন্তু সে ছোটাছুটি করে রিক্সা নিয়ে এলো। রিক্সাওয়ালাকে গম্ভীর গলায় বলল, আপামনিকে তুরন্ত নিয়ে যাবি? মুনার ধন্যবাদ জানিয়ে কিছু একটা বলা উচিত, কিন্তু সে কিছুই বলল না। বাকের বলল, মুনা, ভাড়া দিতে হবে না। কেন দিতে হবে না? কেন? দিয়ে দিয়েছি। বাকের উদাস ভঙ্গিতে সিগারেট ধরালো। তার এখন কিছু করার নেই। মোটর পার্টসের দোকানে আগে এই সময়টায় আড্ডা দিয়ে বসত। সে আড্ডাটা
এখন আর নেই, লোকজন আসে না, একা একা কতক্ষণ বসে থাকা যায়। সে অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটতে লাগলো। কোনো কিছুই তাকে আকর্ষণ করছে না। রাস্তার পাশে রিকশাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে প্যাসেঞ্জারের ঝগড়া বেঁধে গেছে। অন্য সময় হলে প্যাসেঞ্জারের পক্ষ নিয়ে রিকশাওয়ালার গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিত। আজ সে ইচ্ছেও হলো না। মুনার সঙ্গে রাস্তাঘাটে দেখা হওয়ার পর তার এরকম হয়। বেশ কিছু সময় কিছুই ভালো লাগে না। বাকি গ্রিন ফার্মেসিতে উকি দিল। ডাক্তার ছেলেটি এখনও আসেনি। সে এলে তার সঙ্গে কিছুক্ষণ বসা যেত। বাকের গম্ভীর গলায় বলল, ডাক্তার কখন আসবে? দুপুরের পরে। দেখি, টেলিফোনটা দেখি। ফার্মেসির নীল শার্ট পরা লোক বিরক্ত স্বরে বলল, ফোন তালা দেয়া, চাবি নেই। এই লোকটি নতুন এসেছে, তাকে বোধহয় ঠিক চেনে না। বাকের ঠান্ডা গলায় বলল, চাবি না থাকলে তালা ভাঙার ব্যবস্থা করো। লোকটি তাকিয়ে আছে সরু চোখে। বাকের থমথমে গলায় বলল, ফাজলামি কথাবার্তা আমার সাথে বলবে না, চট দিয়ে চাপার দাঁত ফেলে দেব। টেলিফোন তালা দেওয়া? তোমার বাবার টেলিফোন? লোকটি টেলিফোন বের করল। সত্যি বোধহয় চাবি নেই। সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তালা খুলল। কাকে ফোন করা যায়? মুনাকে করলে কেমন হয়? মাঝে মাঝে সে মুনার সঙ্গে কথা বলে। মুনা ভীষণ বিরক্ত হয়, তবুও করে। কিন্তু মুশকিল হচ্ছে টেলিফোনটি বড় সাহেবের ঘরে। মুনাকে ডেকে আনতে হয়। আজও তাই হলো। বড় সাহেব তাকে লাইনে থাকতে বলে মুনাকে আনতে খবর পাঠালেন। হ্যালো, আমি বাকের। কি ব্যাপার? রিক্সা ভাড়া দাওনি তো? আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। সে তো আপনি আমাকে বলেছিলেন। আবার টেলিফোন কেন? তোমার কাছ থেকে আবার সেকেন্ড টাইম ভাড়া নিল কি না সেটা জানার জন্য। রিক্সাওয়ালারা যা হারামি হয়, হা হা হা। আর কিছু বলবেন? না। তোমাদের বিয়ে ঠিক হয়েছে নাকি? না, এখনো হয়নি। হ্যালো মুনা, আমার কানেকশন আছে। আমি হাফ প্রাইসে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে দেব। জাস্ট 10 দিন আগে আমাকে বলতে হবে। ঠিক আছে, বলবো। এখন টেলিফোন রাখি। হ্যালো শোনো, তোমাদের ওই ফ্যানটার কিছু করা গেল না। অসুবিধা নেই, যেটা আছে সেটা ইউজ করো, নো প্রবলেম। ঠিক আছে, এখন রাখছি, আমার কাজ আছে। মুনা টেলিফোন নামিয়ে রাখল। বাকের অলস ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বলল, একটা খুব ঠান্ডা দেখে পেপসি নিয়ে আসো তো, বলবে বাকের ভাই চায়। নীল শার্ট পরা লোক পেপসি আনতে গেল। বাকের রাস্তার দিকে তাকিয়ে বসে রইল। শওকত সাহেব অফিসে এলেন লাঞ্চের পর। সবাই তখনও লাঞ্চ সেরে ফেরেনি। অফিস ফাঁকা ফাঁকা। শওকত সাহেবের মনে হলো সবাই তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। ডিসপ্যাচ সেকশনের মল্লিক বাবু তাকে দেখি যেন হঠাৎ করে ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। শওকত সাহেব বললেন, ভালো আছেন মল্লিকবাবু? মল্লিকবাবু অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে বললেন, জি ভালো। আপনি ভালো তো? বড় সাহেব আছেন? আছেন, অফিসেই আছেন। যান না, দেখা করুন গিয়ে। শওকত সাহেব বড় সাহেবের কাছে গেলেন না। যাবার সাহস সঞ্চয় করতে তার কিছু সময় লাগবে। ছোকরা মতো একটি ছেলেকে দেখা যাচ্ছে ক্যাশ সেকশনে। নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নাকি? মল্লিকবাবু বললেন, চা খাবেন? জি না। ক্যাশ সেকশনের নতুন ছেলেটি আর চোখে তার দিকে তাকাচ্ছে। তার খবর শুনেছে বোধ হয়। জসিম সাহেব ঢুকলেন। খুব ফুর্তিবাজ লোক, রসিকতা না করে 1 সেকেন্ডও থাকতে পারেন না। শওকত সাহেবকে দেখে তিনিও কেমন জানি হকচকিয়ে গেলেন। শুকনো হাসি হেসে বললেন, কি ভালো? জি ভালোই। দেখা হয়েছে বড় সাহেবের সঙ্গে? জি না। দেখা করতে বলেছেন? না, কিছু বলেননি। তবে আমার মনে হয় দেখা করা উচিত। ইনকোয়ারি কমিটি রিপোর্ট দিয়েছে। শওকত সাহেব কাপা গলায় বললেন, কি রিপোর্ট? জসিম সাহেব উত্তর না দিয়ে তার ড্রয়ার খুলে কি নিয়ে যেন ব্যস্ত হয়ে পড়লেন। বড় সাহেবের কাছে কি এখনই যাব? যান, এখনই যান। দি আর্লিয়ার দি বেটার। শওকত সাহেব ভীত স্বরে বললেন, কিছু শুনেছেন রিপোর্ট সম্বন্ধে? জি না ভাই, কিছুই শুনিনি। তিনি কথাটা মাটির দিকে তাকিয়ে বললেন, তার মানে এটা মিথ্যা। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয়
অন্যদিকে তাকিয়ে। বড় সাহেব মানুষটি ছোটোখাটো, হাসি খুশি ধরনের, সহজে রাগ করেন না, কড়া ধরনের কথা বলতে পারেন না, কিন্তু তিনিও গম্ভীর। শওকত সাহেবকে দেখে মুখ অন্ধকার করে বললেন, ইনকোয়ারি কমিটির রিপোর্ট ভালো না, শুনেছেন বোধ হয়। শওকত সাহেব মূর্তির মতো বসে রইলেন। ইনকোয়ারি কমিটির সুপারিশ হচ্ছে, যে টাকার গরমিল দেখা যাচ্ছে সেটি আপনি 10 দিনের ভেতর যদি ফেরত দেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো পুলিশ অ্যাকশন নেওয়া হবে না, আর তা না হলে কেস পুলিশে হ্যান্ডওভার করা হবে। বুঝতেই পারছেন, একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। আপনি টাকাটা ফেরত দিয়ে দেন। টাকা আমি কোথায় পাবো স্যার? বড় সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। আমি স্যার কিছুই জানি না। এটা তো শওকত সাহেব ঠিক বললেন না। আপনি না জানা মতে এটা হওয়া সম্ভব না। কাজটা করেছেন কাঁচা। আমি নিজেও ইনকোয়ারি কমিটির একজন মেম্বার, এটা ভুলে যাচ্ছেন কেন? থানা পুলিশ হলে একটা বেজ্জতি ব্যাপার হবে। তার হাত থেকে বাঁচার ব্যবস্থা করুন। শুধু শুধু এখানে বসে থেকে সময় নষ্ট করবেন না। হেড ক্লার্কের কাছে ইনকোয়ারি কমিটির রিপোর্ট কপি আছে, সেটা নিয়ে যান, ভালো করে পড়ুন। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ ছিল এর 3য় পর্ব। আমাদের এই চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।